আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তাপ প্রবাহ আরো দুদিন থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। 6 মের পর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে হাওরের বোরো ফসল। উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন বলতে স্ত্রী সন্তানকে বোঝাবে জানালেন ওবায়দুল কাদের। আটলান্টিকের ওপারে আরব বসন্ত শুরু মন্তব্য। এবং চট্টগ্রামে মাঠে গড়ালো বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ। টসে জিতে ফিল্ডিংয়ে টিম টাইগার্স। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সালের আজকের দিনে বম্বে শহরে মুক্তি পাওয়া রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে 6 তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। দেশে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এ মাসে 2 থেকে 3টি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাতে ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান তাপপ্রবাহ 6 মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা তো যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে। এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না। অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মাসের শেষে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে 3 থেকে 5টির মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু অথবা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশে 63 বছরের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। 30 এপ্রিল পর্যন্ত লবণ উৎপাদন 23 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। তাপপ্রবাহের এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে কয়েক লাখ টন বাড়তি লবণ উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক। কক্সবাজার থেকে সররাজু মানিকের পাঠানো তথ্য ও নুরুল আলমের ভিডিওচিত্রে মাসুর শাকিলের রিপোর্ট। দেশের টানা 1 মাসেরও বেশি তীব্র তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। তারপরও তাপপ্রবাহের খুব একটা তারতম্য হয়নি। তবে দেশের একমাত্র লবণ উৎপাদন এলাকা কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে তীব্র তাপপ্রবাহ আশীর্বাদ হয়ে এসেছে। মৌসুমের শেষ পর্যায়ে প্রতিদিন গড়ে 35,000 মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আমরা আগে 10 দিনের মাথা তুলতাম, এখন গরম যখন বেশি পড়তেছে আমরা 3 দিনের ভিতরে তুলতে পারছি লবণ। 4 দিন বাবা আমরা বেড়ো তুললো লবণ টানি টানি ঠলায় ফেলায়। আমরা খুব লবণ তুলছি। আগে একবার নুন কুচাইতে লাগতো 7 দিন মতো, এখন 3 দিনে লবণগুলো উৎপাদন হয়েছে। বিসিক বলছে গত 2022-23 মৌসুমে দেশে লবণ উৎপাদন হয়েছিল 22,32,890 মেট্রিক টন। এবার 30 এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে 23 লাখ মেট্রিক টনেরও বেশি। গড়ে আপনার প্রায় 37-38 হাজার মেট্রিক টন করে উৎপাদন হচ্ছে।
গত বছর আমরা এরকম একটা সিজন পেয়েছিলাম 10 দিন 15 দিনের জন্য, সেই সময়ও কিন্তু কাছাকাছি ছিল উৎপাদন 35,000-36,000 মেট্রিক টন। তো এবছর একটু বাড়তি, কারণ এবছর আপনার সিজনটাও প্রলম্বিত, প্লাস আপনার আমাদের জমির পরিমাণ কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে 1900 একরের বেশি। বাংলাদেশ লবণ চাষী কল্যাণ পরিষদের দাবি, মৌসুমের শুরুতে চাষিরা লবণের ভালো দাম পেলেও এখনও লবণের দাম কম। চাষিদের লবণ ওঠার পরে সাধারণত 7 থেকে 800 টাকায় প্রতি বস্তা লবণের মোকামের মধ্যে চলে আসে। এই বছর 1150, 1200 এমনকি 1300 টাকাও বাজার ছিল, কিন্তু যার কারণে চাষিরা অত্যন্ত ভালো একটা দাম পেয়েছে। চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 25,28,000 টন। মৌসুমের শুরু নভেম্বরের মাঝামাঝি বিরূপ আবহাওয়া এবং একাধিক ঘূর্ণিঝড়ের কারণে লবণ উৎপাদন ব্যাহত হয়। মাসরুর শাকিল, চ্যানেল আই। কয়েকদিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারি সহ বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছিল। কুশিয়ারার পানি আমলশীত পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই অবস্থা অব্যাহত থাকলে আমলশীত পয়েন্টের পানিও বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। উজানের ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাওরের বোরো ধান তলিয়ে গেছে। একই অবস্থা কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জে নিম্নাঞ্চলেও। বৃষ্টি ও ঢলের পানিতে বড় ফসল তলিয়ে গেছে, এতে ফসল হারানোর আশঙ্কা করছেন কৃষকেরা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সাধারণ রোগীর মতো 10 টাকার টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চোখ পরীক্ষা করান তিনি। সে সময় ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক এবং অন্য চিকিৎসকেরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন বলতে স্ত্রী সন্তানকে বোঝাবে বলে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভাইয়ের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ওই প্রার্থীর প্রতি তার এমনকি স্থানীয় আওয়ামী লীগেরও সমর্থন নেই। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন প্রসঙ্গে এতদিন তিনি কথা বলেছেন। এখন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা বিষয়টি নিয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। নেত্রী নিজেই স্বজন বলতে স্ত্রী সন্তান তিনি খোলাসা করেছেন। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই উঠে না। ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিদেশিদের চাপ প্রসঙ্গে। নির্বাচনের আগে প্রকাশ্যেই হুমকি দামকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছেন, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচ টি20 সিরিজ। প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। দলীয় মাত্র 43 রানে 7 উইকেট হারায় সফরকারী দল। একের পর এক উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ান ব্যাটারদের কোণঠাসা করে রাখেন টাইগার বোলাররা। আপনারা দেখছিলেন এই মুহূর্তে জিম্বাবুয়ের সংগ্রহ 7 উইকেটে 64 রান। সময় হলো বিরতি নেবার।
বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে বলে মনে করেন সাংবাদিকরা। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তারা বলেছেন, জনস্বার্থ সাংবাদিকতার প্রসারে সাংবাদিকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টির এই আয়োজনে সাংবাদিকতায় নীতি নৈতিকতার চর্চার উপরে জোর দেন বক্তারা। সুলতানা হিমুর রিপোর্ট। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে ৩রা মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ধরিত্রীর জন্য সংবাদ মাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় মুক্ত সাংবাদিকতার চর্চা। দিবসটি পালনে আলোচনার আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বলেন, চলমান তাপপ্রবাহের মতো পরিবেশ বিপর্যয়ের প্রভাব কমাতে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড এবং দায়ীদের চিহ্নিত করে গঠনমূলক প্রতিবেদন করা জরুরি। দুর্নীতি না কমলে ঢাকার গরম কমবে না। আসলে ঘটনাটা সেটাই। ঢাকার গরম হওয়ার পিছনে সমস্ত দুর্নীতি এক হয়ে যখন বিল্ডিং করলো, গ্লাস লাগাইলো, এসি বিক্রি হচ্ছে ধুমায়। পদ্মা আমরা 3.5 ঘন্টায় বরিশাল যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ইউ উইল ফিল ইন 10-20 ইয়ার্স এই নদী ভরে যাবে। কেউ কিন্তু এটার ইম্প্যাক্ট আগামী 50 বছরে হবে। আই ডিডন্ট সি ইন এনি নিউজ রিপোর্ট। আলোচনায় মুক্ত সাংবাদিকতা চর্চার বাধা হিসেবে নীতি নির্ধারকদের চাপ, প্রভাবশালীদের আধিপত্য সহ নানা বিষয় উঠে আসে। এই দুর্বৃত্তায়নগুলোর কাছে আমার কাছে মনে হয় যে সরকারের যে সংশ্লিষ্ট বা প্রশাসনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকে তারাও হয়তো অনেক সময় করতে পারে না। ডিজিটাল চ্যালেঞ্জটা যেরকম মাথায় রাখতে হবে, সাংবাদিকতা নীতি নৈতিকতা সেই বিষয়টা মাথায় রাখতে হবে। বক্তারা বলেন, জলবায়ুগত বিষয়ে প্রতিবেদন তৈরিতে সহায়ক আইনি কাঠামো, নীতি প্রাতিষ্ঠানিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সাংবাদিকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেশের সব ধরনের নির্বাচনকে প্রহসন ও তামাশায় রূপান্তর করা হয়েছে মন্তব্য করে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির যেসব নেতা নির্বাচনে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার কথাও জানান রিজভী। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দুই ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী ও যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার প্রায় 4 ঘণ্টা পর বিকেল 3টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে আবঘুন্টি স্টেশনের ম্যানেজার সহ 3 জনকে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গাজীপুর মহানগরীর ছোট দেওরা এলাকায় তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের 4 ঘণ্টা পর ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটডোর সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল কমিউটার ট্রেনের 5টি ও তেলবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে 2 ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী ও কিছু সংখ্যক যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাথে সাথে আমাদের 2টি ইউনিট আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে এখানে 2টি ট্রেনেরই ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়। এদেরকে উদ্ধার করে দ্রুত আমরা হাসপাতালে জনগণের সহায়তায় আমাদের আসার আগে জনগণ হাসপাতালে প্রেরণ করে। এবং আপনারা জানেন যে টাঙ্গাইল কম্পিউটার আজকে বন্ধের দিন, এই জন্য টাঙ্গাইল কম্পিউটারে কোথাও কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সহায়তা তেলটা বের করে নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি।
যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো যেন মানে ইয়ে না থাকে, কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয় আমরা সেইভাবে চেষ্টা করছি। আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে, যদি দুর্ঘটনা এরকম কোন আলাদা করে হয় ব্যবস্থা নেওয়া যাবে। রেল দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় ঢাকা রেল স্টেশনে। 2 ঘন্টার মতো যদুপুরে যে ট্রেন 2 ঘন্টার মতো ট্রেন চলাচল বিলম্ব হয়েছে। এর মধ্যে ঢাকা স্টেশনে বসেছিলাম বুড়িমারি এক্সপ্রেস, রংপুর, অগ্নিবীণ, এই 3টা ট্রেন ঢাকা স্টেশনে বসেছিল। এবং যেহেতু আমরা ডিউরেশনে জানতাম না কতক্ষণ লাগে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটলে সেক্ষেত্রে যাত্রীদের যারা যাত্রা বাতিল করতে চায় যারা ট্রেন, তাদেরকে আমরা টিকিট রিফান্ডের অপশন দিয়ে যারা ইচ্ছা করলে টিকিট রিফান্ড করে, অনেকে রিফান্ড করে নিয়ে নিচ্ছে যাত্রা বাতিল করতে, কিন্তু বাংলাদেশ রেলে কোনো ট্রেনের যাত্রা এখনও বাতিল করেনি। এই দুর্ঘটনায় আপঘুন্টি স্টেশনের মাস্টার মোহাম্মদ আবুল হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নারী স্বাস্থ্য বিষয়ে সার্বিক ও সঠিক চিকিৎসা সেবা এবং সচেতনতা তৈরিতে PCOSB বা পলিসিস্টিক ওভারি সোসাইটি অফ বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে, যার ধারাবাহিকতায় রাজধানীতে আয়োজন করা হলো প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এতে 500-এরও অধিক গাইনি ও অবসের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনে 8টি সেশনে দেশি 64 জন বক্তা তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন। এই আয়োজনের সহযোগী দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। What is the taste of the food? They don't know. They just watching the mobile phone or the any other electronic gadget and eating. So this is also one of the causes of the obesity, I think, and obesity itself is one of the causes of the infertility as well as the metabolic syndrome. বিতর্কিত ব্যবসায়ী পিকে হালদারের আরও একটি প্রতিষ্ঠান আনন্দ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন করে যাত্রা শুরু করেছে। মানিকগঞ্জে ফিটকিরি তৈরির ওই কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নতুন পরিচালনা পর্ষদ। কর্মকর্তারা বলছেন, কারখানা তৈরির নামে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচারই ছিল পিকে হালদারের উদ্দেশ্য। রাসেল জমাদারের ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইরে ফিটকিরি কারখানা তৈরির কথা বলে আনন্দ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নামে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রায় 63.5 কোটি টাকা ঋণ নেন প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগীরা। তবে ঋণের অর্ধেক টাকাই পিকে হালদার বিদেশে পাচার করেন। পরে আর্থিক সংকটে দেউলিয়া হয়ে যায় প্রতিষ্ঠানটি। বছর 5 কারখানা বন্ধ থাকার পর উচ্চ আদালতের আদেশে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ওই কারখানায় ফিটকিরি উৎপাদনে প্রায় 2 বছর ধরে কাজ করছে নতুন পর্ষদ। এখানে 63 কোটি টাকা নিয়েছিল, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট 63 কোটি টাকার না। সুতরাং এখানে কম ইনভেস্ট করে বাদ বাকি টাকা নিয়ে গেছে। আমি কিছু পে অর্ডার পাই, সেই পে অর্ডারের থেকে আমি 63 লক্ষ টাকা পেয়েছি। পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত ফিটকিরির সিংহভাগের ক্রেতা ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা। অ্যান্টিসেপটিক হিসেবেও ফিটকিরি ব্যবহার করা হয়। এখন পার কেজি যেটা বিক্রি হবে, যেটা লোকাল মার্কেটে আছে, সেটা যদি আমরা ধরে রেখেছি সেটা 5 থেকে 5.5 টাকার মতো আমাদের প্রফিট। এখন যদি আমরা বিক্রি করি, ঢাকা ওয়াসা প্রতিদিন 260 থেকে 270 কোটি লিটার পরিশোধিত পানি ঢাকা মহানগরবাসীকে সরবরাহ করে। এর আগে ময়মনসিংহের ভালুকায় পিকে হালদারের কুমিরের খামার বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের কাছে 38 কোটি টাকায় বিক্রি করে দেয় উচ্চ আদালত গঠিত পরিচালনা পর্ষদ। শাকির আদনান, চ্যানেল আই, মানিকগঞ্জ। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফা শরণার্থী শিবিরের আশপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় 4 শিশু সহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। ওদিকে প্রশাসনের দমন নিপীড়নের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে থামছে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সুব্রত কায়েনের রিপোর্ট। বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় সর্বাত্মক অভিযানের দিকে এগুচ্ছে ইসরায়েল। শরণার্থী শিবিরের আশেপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি।
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দিলে এই সিদ্ধান্ত বহাল থাকার কথাও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে মার্কিন প্রশাসনের দমন নিপীড়ন ও ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চলতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 2200-রও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে UCLA অভিযান চালায় পুলিশ। ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে দেওয়ার পাশাপাশি অন্তত 200 জনকে গ্রেপ্তার করা হয়। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিনেমা ও সিরিজ। এরই ধারাবাহিকতা আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে কালজয়ী সব মঞ্চনাটক। শুক্রবার থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ইমদাদুল হক মিলনের লেখা গল্পের নাটক নেতা যে রাতে নিহত হলেন। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র। 1913 সালের 3 মে বোম্বে শহরের করোনেশন সিনেমায় দর্শকদের জন্য মুক্তি পায় চলচ্চিত্রটি। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন দাদা সাহেব ফালকে। ভারতীয় পৌরাণিক চরিত্র হরিশচন্দ্রের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই নির্বাক চলচ্চিত্রটি ধার্মিক রাজা হরিশচন্দ্র কিভাবে বিশ্বমিত্রকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একে একে তার স্ত্রী সন্তানদের বলিদান করেন সেই কাহিনীকে কেন্দ্র করে এই চলচ্চিত্র নির্মিত হয়। 3700 ফুট দৈর্ঘ্যের রিলযুক্ত 40 মিনিটের চলচ্চিত্রটি নির্মাণ করতে সময় লাগে 7 মাস 21 দিন। দাদা সাহেব ফালকে পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্রের জনক রূপেও গণ্য হন। কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন, কৃষক দিনের বেলা মাঠে কৃষি কাজে নিয়োজিত থাকেন, তাই রাতে সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয়। চাঁদপুর থেকে মুর্শিদ আলমের পাঠানো তথ্য বিরোচিত সুদীপ্ত আমাদের রিপোর্ট। কচুয়া উপজেলার 12 নম্বর আশরাফপুর ইউনিয়নে সরকারের বিনামূল্যে দেওয়া সার 60 জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও প্রথম দিন মাত্র 15 জনকে সার দেওয়া হয়। অভিযোগ, পরে রাতে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে সার পাচার করে অন্যত্র সরায় চেয়ারম্যানের সহকারী দুলাল চন্দ্র দেবনাথ। ইউপি চেয়ারম্যানে কারে দেয় না দেয় এটাও কইতে পারি না, আমরা আসে শুনি এই জন্য দেখি না। মাল উনি হচ্ছে চেয়ারম্যান 4 বছর, এই যে আমরা আছি এই পর্যন্ত কখনো বলেনি সরকারি সার বা সরকারি বা কোনো কিছু। কয়েকজন কৃষক সারাদিন ব্যাপী যে কাজ ছিল, কাজের পরিপ্রেক্ষিতে তারা রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ধান কাটা চলছে, আমরা এই মুহূর্তে না এসে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা রাতের বেলায় বা একটু বিকালের দিকে তারা সংগ্রহ করতে চায়। ইউপি চেয়ারম্যান তার লোক মনোনীত প্রতিনিধি পাঠাইছে, উনি হয়তো তার কাজে ব্যস্ত ছিল। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগী। মাগরিব আজান দিয়েছে, আজানের টাইম যে ওনাদের 20-22 জন লোক ছিল, ওদেরকে বুঝ দিতে দিতে ওনারা সন্ধ্যা হয়ে গেছে, আলো বন্ধ হয়ে গেছে। তো এই অটোটা নিয়ে ওনারা যে 6 জন ছিল, আমি 6 জনকে মাল দিয়েছি, আমার থেকে 6 জনকে আমরা আনছি। আপনি দেখেন, ওদের সাথে কথা বলে দেখেন ওনারা মাল নিচ্ছে কিনা বা ওনারা আসছে কিনা। ওটা আমি 60 জনের ইয়ে পাইছি গত শুক্রবারে। এমপি মহোদয় আসছিল, উনি এটার উদ্বোধন করছে, আমার মালগুলাই দিয়ে দিছে তখন শুক্রবারে, আমি এনে রেখে দিচ্ছি এখানে। কিন্তু যারা নেবে লোক পাইতেছি না, সবাই কর্মব্যস্ত। এক হইলেও দিনের বেলা হলো গরম,
কাজ, কেউ এই শুক্রবার থেকে এই পর্যন্ত গতকাল পর্যন্ত কেউ মাল নিতে আসতো না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর অব্যবস্থাপনায় সরু খালে পরিণত হয়েছে গাজীপুরের চিলাই নদী। সীমানা নির্ধারিত না থাকায় বাড়ছে দখলকারীদের দৌরাত্ম্য, বিনষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র, হুমকিতে তীরবর্তী পরিবেশ প্রকৃতি। নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফজলুল হক মোরলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সদর উপজেলার ভাওয়ালের গড় থেকে শুরু হওয়া চিলাই নদী বেলাই বিলের মধ্য দিয়ে বিভিন্ন পথ অতিক্রম করে বালু নদী গিয়ে মিশেছে। 23 কিলোমিটার দীর্ঘ একসময়ের প্রমত্তা এই নদী এখন মৃতপ্রায়। নদীর সীমানা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। যেটুকু পানি আছে সেটিও কালো, দুর্গন্ধযুক্ত। বিভিন্ন কেমিক্যালের কারণে পানিটা এতটাই নষ্ট হয়েছে যে বর্তমানে আসলে এখানে কোনো মাছ নাই বললেই চলে, এবং অন্য কোনো জীব মানে যেগুলো পানিতে বসবাস করে সেই সকল জীবও এখানে বর্তমানে নাই। সবচেয়ে বড় কথা, এই নদীটা পরিষ্কারের জন্য আসলে তেমন কোনো উদ্যোগ নেই। পানির নামন যায় না, মাছ খাওয়ান যায় না, গন্ধ করে। ড্রেনের পানি এই নদীতে আইনা ফালাইলো এবং গার্মেন্টসের বর্জ্য আইনা ফালাইলো, তারপরে নদীটা দূষণ হয়ে গেল। ওরা দখল করে ফেলছে, এইভাবে চলতে থাকলে তাহলে এই নদীটা থাকবে না। 2019 সালে দখলমুক্ত না করেই অপরিকল্পিতভাবে নদী খননের উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে তা থেমে যায়। আর নদী দূষণের প্রকৃত মাত্রা নিয়েও অবগত নয় পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীটা কতটুকু দূষণ হয়েছে সেটা আমার এখনো সার্ভে করা হয়নি। আমি এখন তুরাগ, লবণদহ ওগুলো নিয়ে আছি, তো আশা করি শীঘ্রই আমরা ওখানে যাব, আমরা দেখব কি করা যায়। তবে অবৈধ দখলদারদের তালিকা করেছে জেলা প্রশাসন। শিগগিরই নদী দখলমুক্ত করার আশ্বাস প্রশাসনের। গাজীপুরের দূষণ এবং দখল এই দুইটা বিষয়ে একটা রাষ্ট্রিক অপারেশন চালাতে, এই বিষয়ে যারা দোষী থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা এই কাজটা শুরু করেছি এবং নদীর দূষণের সাথে যারাই যুক্ত বা দখলের সাথে যারা যুক্ত থাকবে তাদের আইনানুগ ব্যবস্থা নেব। চিলাই নদী রক্ষায় সীমানা নির্ধারণ সহ নদীর দুই পাশে সবুজ বেষ্টনী তৈরির দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও বিরতি নিচ্ছে। আবারও আমন্ত্রণ। প্রতিষ্ঠা বার্ষিকীতে লেখক সম্মেলন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন 2 শতাধিক লেখক। বিশিষ্ট জনেরা বলেন, নতুন লেখক সৃষ্টিতে এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজন। বিভিন্নভাবে বিভিন্ন কারণে অনেক অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল। আমাকে প্রায় বাচ্চারা জিজ্ঞেস করে, স্যার আমি লেখক হতে চাই, আমি কি করব? আমার একটাই উত্তর, যে লেখক হওয়া খুবই সোজা। তুমি যত বেশি পড়বে তত ভালো লেখক হবে, প্লেন এন্ড সিম্পল। ঠিক আছে, পড়তে হবে। যে যত বেশি পড়বে সে লেখক হবে। এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি সেটাও বের করা সম্ভব। আমি আমার নিজের কথা জানি। তাই না, আমি যখন নাকি খুবই ভালো একটা বই পড়ি তখন একটা লেখার জন্য আমার হাত পা নিষ্পিস করতে থাকে যে কখন লিখবো। এখানে লেখকের দেখা আর অন্য কালে লেখকের দেখা কিন্তু এক নয়। নতুন লেখক তখনই আসেন যখন তিনি নতুন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন এবং নতুন কিছুকে দেখেন। নতুন লেখক তৈরিতে প্রতিভা বিকাশের উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শিশু কিশোর সারা দেশ থেকে যারা এসেছেন, এদের সঙ্গে একটা সময় কাটানো বা এরা যেখানে বসে আছে দর্শক সারিতে, তাদের কাছে কিছু কথা বলা, এটুকুই তো এই ধরনের অনুষ্ঠানের মূল আকর্ষণ। জাফর স্যারকে আজকের এই প্রতিভা প্রকাশ সাথে পেয়েছে। দিনব্যাপী অনুষ্ঠান, আড্ডা আছে, ছড়া কবিতা পাঠ আছে, পুরস্কার বিতরণী আছে। তবে আমার শেষ কথাটা হচ্ছে, শিশু সাহিত্যের যদি একটা দাড়িপাল্লা তৈরি করা হয়, এক পাল্লায় যদি জাফর ইকবালকে বসানো হয়, আরেক পাল্লায় যদি আমাদের তথাকথিত শিশু সাহিত্যিক সবাইকে ধরে বসিয়ে দেওয়া হয়, ওজনে জাফর ইকবালই বড় হবে। পরে গুণী 5 লেখককে এনআরবি লাইভ প্রতিভা প্রকাশ সম্মাননা দেওয়া হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
মোহাম্মদপুর বেড়িবাঁধ রোড থেকে আসা যাওয়ার পথ নির্মাণ এবং ক্যাম্পাস ফ্যাকাল্টি স্টাফ ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় বাতি স্থাপনের আবেদন জানিয়ে একটি চিঠি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের কাছে দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবের প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের নেতৃত্বে ইউল্যাবের প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করে চিঠি হস্তান্তর করেন। সেই সময় ছিলেন মেয়রের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ইউল্যাবের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়জুল ইসলাম এবং অন্যরা। খেলার খবর।